একটি জাহাজ থেমে আছে, কিন্তু এটি কোনো যুদ্ধজাহাজ নয়, কোনো অস্ত্রবাহী জাহাজও নয়। তারপরও এই জাহাজটিকে নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা গুজব। কেউ বলছে জ্বালানি তেল ছিল, কেউ বলছে গোপন কোনো চালান, এমনকি একটি বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের নামও টেনে আনা হচ্ছে এই ঘটনার সঙ্গে। কিন্তু আসলে কি ঘটেছে, জাহাজটিতে সত্যি কি ছিল, আর কেনই বা সেটি আটকে আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি বুঝবেন বাস্তবতা আর গুজবের মধ্যে ফারাক কতটা বড়। আর সেই সঙ্গে বুঝবেন এটি সাধারণ বাণিজ্যিক জাহাজের থেমে যাওয়া কিভাবে একটি দেশের অর্থনীতি, সুনাম এবং ভবিষ্যৎ বাণিজ্যিক পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। ঘটনাটি শুরু হয়েছিল স্বাভাবিকভাবে। বাংলাদেশ একটি বাণিজ্যিক জাহাজ তার নিয়মিত আন্তর্জাতিক রুটে যাত্রা করছিল। জাহাজের নাম বাংলার জয়যাত্রা। নামটি শুনলে মনে হয় বিজয়ের গল্প, কিন্তু এই মুহূর্তে জাহাজটির অবস্থা ঠিক তার উল্টো। কারণ এটি এখন তার গন্তব্যে পৌঁছাতে পারেনি, বরং মধ্যপ্রাচ্যের এক উত্তপ্ত অঞ্চলের কাছে থেমে আছে। খবর ছড়িয়ে পড়ার পর থেকে মানুষের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, এই জাহাজে আসলে কি ছিল যে এত হইচই? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু পেছনে যাওয়া দরকার। জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল এবং কোথায় যাচ্ছিল সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই লুকিয়ে আছে পুরো ঘটনার প্রথম স্তর। বাংলার জয়যাত্রার নির্ধারিত গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। অর্থাৎ এটি কোনো আঞ্চলিক রুটের ছোট জাহাজ ছিল না, এটি ছিল দীর্ঘ আন্তর্জাতিক বাণিজ্যিক সফর। আর সেই সফরের মধ্যেই জাহাজটিকে পার হতে হচ্ছিল এমন একটি জলপথ যেটির নাম শুনলে আন্তর্জাতিক রাজনীতি বোঝে এমন যে কেউ সতর্ক হয়ে যান। সেই জলপথটি হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি ধমনী। পারস্য উপসাগর থেকে উন্মুক্ত সমুদ্রে যাওয়ার এই সংকীর্ণ পথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং বাণিজ্যিক পণ্য চলাচল করে। যখন এই পথে উত্তেজনা বাড়ে, তখন পুরো বিশ্বের বাণিজ্যিক হিসাব নতুন করে লিখতে হয়। আর ঠিক এই সময়ে বাংলার জয়যাত্রা সেখানে পৌঁছেছিল। ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান টানাপোড়েন সেই মুহূর্তে এতটা তীব্র ছিল যে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য এই পথ পার হওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। আর এই অনিশ্চয়তার শিকার হয় বাংলাদেশের এই জাহাজটিও। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, জাহাজটিতে আসলে কি ছিল? অনেকেই ধরে নিয়েছেন জাহাজে তো জ্বালানি তেল ছিল না, কিংবা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পণ্য ছিল। এই ধারণা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ছড়িয়েছে। কিন্তু প্রকৃত তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। জাহাজটিতে ছিল প্রায় 37,000 টন সার, অর্থাৎ ফার্টিলাইজার। কোনো জ্বালানি নয়, কোনো অস্ত্র নয়, কোনো নিষিদ্ধ পণ্য নয়, একটি সম্পূর্ণ বৈধ বাণিজ্যিক কার্গো। কিন্তু এখানে গল্পটা শেষ হয়ে যায় না, কারণ এই সাধারণ পণ্যটির ভেতরেই লুকিয়ে আছে ঘটনার আসল গুরুত্ব। 37,000 টন সার শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই বিপুল পরিমাণ পণ্য একটি আন্তর্জাতিক সাপ্লাই চেইনের অংশ। এটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বন্দরে পৌঁছানোর কথা ছিল, সেই সময়সূচি এখন ভেঙে পড়েছে। আর আন্তর্জাতিক শিপিংয়ের কর্মসূচি ভাঙা মানে শুধু দেরি হওয়া নয়, এর মানে চুক্তিভঙ্গের ঝুঁকি, জরিমানা হওয়ার সম্ভাবনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কে চাপ তৈরি হওয়া। একটি শিপমেন্টে দেরি হলে তার প্রভাব পড়ে পুরো চেইনে। গ্রাহক অপেক্ষা করে বন্দরের সময়সূচি বদলায়, পরবর্তী শিপমেন্টের পরিকল্পনা উলটপালট হয়। অর্থাৎ একটি জাহাজের বিকল্প আসলে অনেকগুলো সমস্যার শুরু। এখানে আরও একটি বিষয় স্পষ্ট করা দরকার, যেটি অনেকেই এড়িয়ে যাচ্ছেন। এই সার বাংলাদেশের জন্য আসছিল না, জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকা। তাই আমাদের কৃষিখাতে তাৎক্ষণিক কোনো ঘাটতি তৈরি হওয়ার প্রশ্ন এখানে নেই। কিন্তু তাহলে বাংলাদেশের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই জাহাজটি বাংলাদেশের, এটি বাংলাদেশের বাণিজ্যিক নৌবহরের অংশ। আন্তর্জাতিক সমুদ্রপথে একটি দেশের জাহাজ কেমন অবস্থায় পড়ছে, সেই দেশ কিভাবে পরিস্থিতি সামলাচ্ছে, কূটনৈতিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে, এসব বিষয় সেই দেশের সামুদ্রিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক বিশ্বাসযোগ্যতার সঙ্গে সরাসরি জড়িত। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। কিছু গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। বিশেষ করে তারেক রহমানকে জড়িয়ে ভিন্ন ধরনের অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু এই অভিযোগগুলো কতটা তথ্য ভিত্তিক সেটি নিয়ে প্রশ্ন আছে। একটি বাণিজ্যিক জাহাজের আটকে পড়া এবং তার সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির সংযোগ টানা, এটি যদি প্রমাণ ছাড়া হয়, তাহলে সেটি দায়িত্বশীল সাংবাদিকতা নয়, বরং এটি গুজব ছড়ানো এবং জনমনে অযথা আতঙ্ক তৈরি করা। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি যা দরকার তা হলো সঠিক তথ্য। গুজব নয়, বিশ্লেষণ দরকার, আবেগ নয়, বাস্তবতা দরকার। এবার আসে এই ঘটনার অর্থনৈতিক প্রভাবের দিকে, যেটি হয়তো অনেকেই ভাবছেন না, কিন্তু সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি বাণিজ্যিক জাহাজ যখন আটকে থাকে, তখন প্রতিটি দিন মানে টাকা। অপারেশন খরচ চলতেই থাকে, ক্রু মেম্বারদের বেতন দিতেই হয়, জ্বালানি ব্যবস্থাপনা করতে হয়, আর সবচেয়ে বড় কথা, ডেলিভারি শিডিউলের ভেঙে যায়। আন্তর্জাতিক শিপিং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য পৌঁছানো বাধ্যতামূলক। সেই সময় পার হলে ডিমারেজ নামে যে জরিমানা দিতে হয়, তার পরিমাণ এত বেশি হতে পারে যে পুরো শিপমেন্টের লাভ তাতে শেষ হয়ে যায়।
আর যদি বিলম্ব আরও দীর্ঘ হয় তাহলে চুক্তি বাতিলের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এর সঙ্গে যুক্ত হয় আরেকটি বড় বিষয়, বিমা খরচ। মধ্যপ্রাচ্যের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় যখন সামরিক উত্তেজনা বাড়ে তখন বিমা কোম্পানিগুলো তাদের ওয়ার স্কিম প্রিমিয়াম বাড়িয়ে দেয়। এর মানে হলো সেই এলাকায় চলাচলকারী সব জাহাজের জন্য বিমা ব্যয় হঠাৎ করে বেড়ে যায়। এটি শুধু বাংলার জয়যাত্রার জন্যই নয়, ভবিষ্যতে একই রুটে চলাচলকারী বাংলাদেশের অন্যান্য জাহাজের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আজকের একটি ঘটনা আগামীকালের পুরো শিপিং বাজেটকে বদলে দিতে পারে। আর এটাই হলো সেই ডোমিনো ইফেক্ট যেটা সাধারণ মানুষ প্রথমে বুঝতে পারে না, কিন্তু তার প্রভাব গিয়ে পড়ে পণ্যের দামে, আমদানি খরচে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে। এই ঘটনার একটি মানবিক দিকও আছে, যেটি নিয়ে কেউ খুব একটা কথা বলছে না। জাহাজে যে নাবিকরা আছেন তারা এই মুহূর্তে কী অবস্থায় আছেন? একটি জাহাজ যখন অনির্দিষ্টকালের জন্য থেমে যায় তখন শুধু কোম্পানির ক্ষতি হয় না, জাহাজে থাকা মানুষগুলোর জীবনও থমকে যায়। তারা কতদিন অপেক্ষা করবেন, কখন নতুন নির্দেশনা আসবে, সামনের রুট খুলবে কিনা, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ ঠিকমতো হচ্ছে কিনা, এসব প্রশ্ন তাদের প্রতিটি দিন আরও কঠিন করে তুলছে। সমুদ্রের জীবন এমনিতেই একাকী এবং কঠোর, তার উপর যদি চারপাশে সামরিক উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা এবং অনিশ্চয়তার খবর আসতে থাকে তাহলে মানসিক চাপ কোন পর্যায়ে পৌঁছায় সেটা সহজেই অনুমান করা যায়। বাংলার জয়যাত্রা কোনো নতুন বা অপরিচিত জাহাজ নয়। এর আগেও এটি বিভিন্ন সময় মধ্যপ্রাচ্যের রুটে স্টিল কয়েল এবং অন্যান্য পণ্য পরিবহন করেছে। অর্থাৎ এই অঞ্চলে এর চলাচল একেবারে অস্বাভাবিক কিছু নয়। আর ঠিক এই কারণেই এবারের ঘটনাটি আরও বেশি ভাবনার বিষয়, কারণ যে রুটে জাহাজটি আগে নিরাপদে চলাচল করেছে সেই একই রুট এবার হয়ে উঠেছে অনিশ্চিত। এর মানে হলো সমস্যাটা জাহাজের নয়, সমস্যাটা সময়ের। আর এই সময়টাই বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকে হয়তো ভাবছেন বিকল্প পথ কি ছিল না? তাত্ত্বিকভাবে বিকল্প পথ থাকে, কিন্তু বাস্তবে একটি জাহাজের রুট বদলানো এত সহজ নয়। রুট পরিবর্তন মানে অনেক বেশি দূরত্ব, অনেক বেশি জ্বালানি, অনেক বেশি সময় এবং সবচেয়ে বড় কথা অনেক বেশি খরচ। যখন চার্টার চুক্তি, কার্গোর ধরন এবং গন্তব্য আগে থেকে নির্ধারিত থাকে তখন হঠাৎ করে পুরো পরিকল্পনা বদলে ফেলা প্রায় অসম্ভব হয়ে যায়। আর তাই অনেক জাহাজ ঝুঁকি নিয়েও পুরনো রুটেই যায় কিংবা অপেক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। বাংলার জয়যাত্রাও সম্ভবত এই দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলার জয়যাত্রা কবে আবার যাত্রা শুরু করতে পারবে? এই মুহূর্তে এর কোনো স্পষ্ট উত্তর নেই। সবকিছু নির্ভর করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কতটা দ্রুত স্বাভাবিক হয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক চলাচলের অনুমতি কখন পুরোপুরি ফিরে আসে এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক সমঝোতা কতটা দ্রুত হয় তার উপর। পরিস্থিতি দ্রুত শান্ত হলে জাহাজটি হয়তো অল্প কিছুদিনের মধ্যে আবার পথে নামতে পারবে, কিন্তু যদি উত্তেজনা আরও দীর্ঘায়িত হয় তাহলে এই অপেক্ষা সপ্তাহ থেকে মাসেও গড়াতে পারে। আর প্রতিটি অতিরিক্ত দিন মানে হলো আরও বেশি খরচ, আরও বেশি অনিশ্চয়তা, আরও বেশি চাপ। শেষ পর্যন্ত যে বিষয়টি সবচেয়ে পরিষ্কার তা হলো বাংলার জয়যাত্রার ঘটনা শুধু একটি জাহাজের থেমে যাওয়ার খবর নয়, এটি একটি সংকেত। এটি দেখাচ্ছে পৃথিবীর এক কোণায় সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব কিভাবে হাজার মাইল দূরের একটি দেশের বাণিজ্যিক পরিকল্পনায় গিয়ে পড়ে। জাহাজটিতে ছিল সার, অস্ত্র নয়, গন্তব্য ছিল কেপটাউন, কোনো যুদ্ধক্ষেত্র নয়। তবুও সেটি থেমে গেছে, কারণ সমুদ্র আজ শুধু পানির পথ নয়, এটি শক্তির পথ, রাজনীতির পথ এবং অর্থনীতির পথ। যখন এই তিনটি পথ একই জলপথে এসে মিশে যায় তখন একটি নিরীহ বাণিজ্যিক জাহাজও হয়ে ওঠে বড় একটি ভূরাজনৈতিক প্রতীক। আর এই প্রতীকের দিকে তাকিয়ে আমাদের ভাবতে হবে আগামী দিনে আমরা কি প্রস্তুত, নাকি পরের ঝড় আসার আগেই আমরা আবার অপ্রস্তুত হয়ে পড়ব? এই উত্তর শুধু সরকারের দেওয়ার নয়, এই উত্তর আমাদের সবার জানার এবং ভাবার।